মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নেই, মাথায় রেখে আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে। এখন তার নৌকা নেই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাদী নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটি রাষ্ট্রেরই একটা আইনগত দিক থাকে, দর্শনগত দিক থাকে, রাজনৈতিক দিক থাকে, এবং একটি জাতি কোথায় যাবে একটা পথ প্রদর্শক হিসাবে এই প্রজাতন্ত্র দিবসটা থাকে। প্রত্যেকটি দেশে আছে, আমাদের আশেপাশে প্রায় সব দেশে আছে, সারা বিশ্বে আছে। তো বাংলাদেশে এটা নাই কেন? অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কিন্তু আমি বিস্তারিত আর ওদিকে বেশি যাচ্ছি না। কিন্তু এই প্রজাতন্ত্র দিবস থেকে কিন্তু একটি দেশের আত্মপ্রকাশ সত্যিকার অর্থে, এবং এটার আইনগত দর্শনগত এবং একটা জাতির ভাবনা চিন্তা, জাতিটা কোথায় যাচ্ছে, কোথায় যাবে, এইটা কিন্তু এই প্রজাতন্ত্র দিবসের ঘোষণার মাধ্যমে এসেছিল। এবং সবাই বলেছেন সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটি বিষয় ছিল একেবারে কেন্দ্রের বিন্দু। সেই দার্শনিক সেই ঘোষণার মধ্যে সেটা ছিল আলোচনার, সেই ঘোষণার কেন্দ্রের বিন্দু ছিল এই তিনটা বিষয়। এবং অনেকে বলেছেন আশ্চর্য হলেও সত্য, যেটা আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা হয়নি, তাই না? এটা কিন্তু আশ্চর্য বিষয়। সেই ঘোষণাপত্রের মাধ্যমে একটা দেশের আত্মপ্রকাশ ঘটেছে, প্রজাতন্ত্রের শুরু হয়েছে, সেইটি বাংলাদেশের সংবিধানে নয়। তারপরে সেটা থেকে আমরা বুঝতে পারছি আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি, বাংলাদেশের আপনি স্বাধীনতার ইতিহাস বলেন, আমাদের রাজনীতিক যে প্রগ্রেসিভ আমাদের রাজনীতিটা আছে যেখানে সেইখানে দাঁড়িয়েছে, এখানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে। আমাদের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে। আপনি মুক্তিযুদ্ধের এই আলোচনার মধ্যে এবং ইতিহাসবিদ হওয়ার মধ্যে আবার যারা ক্ষমতায় আছে তারা আবার সবচেয়ে বড় ইতিহাসবিদ, এবং তাদের ইতিহাসটা আবার প্রমাণ করার জন্য রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবস্থা আছে, এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করা হচ্ছে। তাদের ইতিহাসটাকে কনফার্ম করার জন্য মনে হয় তারা যা বলছে যে যথেষ্ট না, এটার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে তারা ব্যবহার করছে। বিচার বিভাগের কাজের উপর দিয়ে তারা এই ইতিহাসকে তাদের বাস্তবায়ন করছে। সমস্যা হলো রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায়, সেটা তো আর ইতিহাস থাকে না, সেটা হয় প্রপাগান্ডা। সেটা ইতিহাস হয় না, সেটা প্রপাগান্ডা। এবং সেই ইতিহাস, সেই প্রপাগান্ডাকে আপনার ইতিহাসে পরিণত করার জন্য আমাদেরকে ওই মান্না ভাই বলেছেন রিভিজিট করার একটা যে কথা বলি, ইতিহাসকে রিভিজিট করা, সেই ইতিহাসকে রিভিজিট করা ছাড়া আর কোনো আমাদের পক্ষে, এবং ইতিহাস কিন্তু রিভিজিট হবে, রাজনীতিবিদরা চাক আর না চাক, প্রত্যেকটি দেশের ইতিহাস রিভিজিট হতে পারত, কারণ তখনই ইতিহাসবিদরা সিনে আসে, তখনই সত্যিকার রিসার্চ, গবেষণা, মুখে কথা
ইতিহাস রচনার পিছনে যে ক্রাইটেরিয়া গুলো কাজ করে সেগুলো আসতে বাধ্য। এই যে প্রজাতন্ত্র দিবস নিয়ে আলোচনা হচ্ছে, এটা কেন হয় নাই, এটা কিন্তু আলোচনায় আসছে, ইতিমধ্যে ওদিকে বলেছেন, এবং এটা আগামী দিনে আসবে আরো বেশি। তো সুতরাং এই যে আমাদের এই ইয়েটা আছে, আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মাইল ফলক গুলো আছে, আপনি তো কোনো মাইল ফলককে বাদ দিতে পারবেন না শুনতে। হ্যাঁ, এখান থেকে আপনি যদি এখন চট্টগ্রামে যান, মানে মাইল ফলক বলতে যেটা, আপনি মাইল ফলক যদি বাদ দেন আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই যে প্রজাতন্ত্র দিবসটাকে আপনি বাদ দিয়ে দিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, এটাকে বাদ দিলে আপনি কি সঠিক পথে চলতে পারবেন? এখানে যেমন আমি আপনাকে বলি, এখানে ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে, ঠিক আছে? সরি, জাতীয় নির্বাচন 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। 2 তারিখ মার্চে রব্বাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রব্বাইয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা একটা মাইল ফলক। তারপরে শাহজাহান সিরাজ সাহেবের কর্তৃক ইশতেহার পাত্র, এটা একটা মাইল ফলক। তারপরে মার্চের 3 তারিখ জাতীয় পরিষদ স্থগিত করে দেওয়া হয়েছে, এটা একটা মাইল ফলক। তারপরে আছে আপনার 7ই মার্চ রেস কোর্সে শেখ মুজিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, সেটা একটা মাইল ফলক, তাই না? হ্যাঁ, যুগান্তকারী মাইল ফলক, নিঃসন্দেহে যুগান্তকারী। তারপরে আপনি ইয়াহিয়া খানের এখানে আসা 10 দিন, ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগের যে ক্ষমতার যে আলোচনা, সেটাও একটা ইতিহাসের মাইল ফলক। তারপরে ইয়াহিয়া খান চলে যাওয়ার পরে 25 তারিখের যে ঘটনাগুলি, এটা একটা মাইল ফলক। জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা, মাইল ফলক। এবং তার ফলশ্রুতিতে তো পরবর্তীতে এই যে আমাদের 10 তারিখের যে প্রজাতন্ত্র দিবস। সুতরাং আমাদের কথা হচ্ছে, আপনি ইতিহাসের মাইল ফলককে বাদ দিয়ে আপনার সুবিধা মতো কোন মাইল ফলক রাখবেন, আবার সুবিধা মতো কোন মাইল ফলক বাদ দেবেন, সেটা তো আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য ইতিহাসের মাইল ফলককে আপনাকে সম্মান করতে হবে। শুধু মাইল ফলক না, ঘটনার সাথে জড়িত, এই ঘটনার সাথে জড়িত যারা, তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করতে হবে এবং এই ঘটনাগুলোকে ইতিহাসের পাতায় সঠিক জায়গায় স্থান দিতে হবে। এটা তো বাদ দেওয়ার কোন সুযোগ নাই এখানে। সুতরাং আমি মনে করি যে আজকের আলোচনার যে এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে প্রজাতন্ত্র দিবসের বিষয়টা আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে এবং এই ইতিহাসের মাইল ফলকে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের তার সঠিক ঐতিহাসিক জায়গায় স্থান করে দিতে হবে। যেমন আপনি যদি আমেরিকার স্বাধীনতার কথা আপনি চিন্তা করেন, ওখানে হচ্ছে ফাউন্ডিং ফাদার্স বলে একটা বিষয় আছে। ফাউন্ডিং ফাদার্স অর্থাৎ এই যে ইতিহাসের মাইল ফলকের মধ্যে যাদের যে অবদান, আপনি যদি তাদেরকে সবাইকে স্বীকৃতি দেন, আজকে তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভেদ থাকার কোনো কারণ নেই, তাই না? সবাইকে দেয়। ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে, এটা তো আমরা চিন্তা করতে পারি বাংলাদেশ, অবশ্যই চিন্তা করতে পারি না? যাদের ভূমিকা যেভাবে আছে, তারা তো ফাউন্ডিং ফাদার্স এর জায়গাতে যেতে পারে, তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। আর ইতিহাসকে যদি আপনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, আপনি যদি মুক্তিযুদ্ধকে এটাকে মূলধন হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চান, তাহলে তো সঠিক জায়গায় আপনি সঠিক
ইতিহাসও পাবেন না, এবং মুক্তিযুদ্ধের যে আমাদের যে চেতনার জায়গা, যে আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা, তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার কোন সুযোগ নেই আমাদের। আপনি চিন্তা করেন যে দিন এই 10ই এপ্রিল প্রজাতন্ত্র যেদিন আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ, সেদিন কিভাবে হয়েছিল? সেটা একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু সেটা ঘোষণা করেছিল। সেটা শুধুমাত্র যে কোনো কয়জন নেতা হয়ে দাঁড়িয়েছিল তা না, ওরা কিন্তু নির্বাচিত সবাই, তারা জনগণের ম্যান্ডেট দিয়েছে। কিন্তু একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে এই সিদ্ধান্তে এসে সেদিন ঘোষণাটা এসেছিল সেদিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আইরনি হচ্ছে, আজকে 52-53 বছর পরে আজকে এই দেশে, যেই দেশ সেই দিন প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল, প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ ঘটেছিল, আজকে 52-53 বছর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে। আপনি কন্ট্রাস্টে দেখেন, জাস্ট 52 বছর পরে সেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে। এই থেকে আইরনি, এর থেকে দুর্ভাগ্য কোন দেশের হতে পারে না। এবং এই জন্য যে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা ইতিহাসকেও দখল করার চেষ্টা করছে। কিভাবে দেশ দখল করেছে, যেখানে জনগণের ভোট দখল করেছে, অর্থনীতি দখল করেছে, আজকে ইতিহাস দখল করার পায়তারা করছে। কারণ তাদের যেটাকে মূলধন হিসেবে তারা ব্যবহার করতে চায়, এটা দেশের যে মানুষের হৃদয়ের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, সেখানে তারা আজকে সেটাকে মূলধন করতে চাচ্ছে। কারণ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করতে গেলে তারা জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার শুধু কেড়ে নেয় না, প্রত্যেকটি পদে পদে বাংলাদেশের মানুষের প্রত্যেক কিছু তাদেরকে কেড়ে নিতে হবে। এখানে কেউ বাদ পড়বে না। এই যে বলবে, অনেকে বলেছে বক্তব্যে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, বাংলাদেশের সম্মানী মানুষদের অপমান করা হচ্ছে, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই তিনটা বিষয় যেখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত, যেটার ভিত্তিতে বাংলাদেশের এই প্রজাতন্ত্র দিবসের ঘোষণা এসেছিল, আত্মপ্রকাশ ঘটেছিল, তিনটাই আজকে তিনটাই বাংলাদেশে আজকে অনুপস্থিত। এবং শুধু তো তাই না, মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই। এটা আম্বিয়া ভাই বলতেছিল যে ভয়ের কিছু নাই। আসলে তো ভয়ের কিছু থাকার কারণ নেই। একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন? আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনি তো দেশের মালিক। দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই। এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা। এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায়নি। অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায়নি। আর 5% যারা গেছে, তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় না। ওই 5% ভিতরে বলছি আমি, ওরাও বলছে হয় নাই। দামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে আমাদের নির্বাচন হয়নি। আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন, মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। তাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ওই 5% মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এবং আজকে আবার উপজেলা নির্বাচন,
উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবেন না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নেই, মাথায় রেখে আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা গিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে। এখন তার নৌকা নেই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজি নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে হয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে।